এইবার তোমার মনে হইলো যে আচ্ছা এত বড়টা আমি কেমনে এক্সাম হলের জন্য মনে রাখবো, তুমি ওকে বলো পরীক্ষার জন্য সহজে কিভাবে মনে রাখবো, ও তোমাকে বলে দিবে। দেখো বলো তুমি এনিথিং, যা কিছু তুমি প্রবলেম ফেস করো ওকে কোশ্চেন করতে পারবে। সহজ কিছু কৌশল, এই ছন্দ বানাই দিছে সে, লিটারালি ভাই ছন্দ। ভাই লিটার সিরিয়াসলি ম্যান, আপনি বুঝতেছেন মৌলিক সাতটি ভাই কি ভাই, হায় রে ভাই রে ভাই, আসলে ভাই ভাই দেখেন ভাই, মৌলিক রাশি মা বাবা দিয়ে মনে রাখতে বলছে যে এগুলা থেকে সবগুলা আসছে, এই জন্য ম দিয়ে মৌলিক রাশি, ম দিয়ে মা বাবা। আসসালামু আলাইকুম, সবাইকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত। তোমাদের ভৌত রাশি ও পরিমাপের এই লাস্ট শর্ট ক্লাসটুকু আমরা এমনভাবে ডিজাইন করেছি সো দ্যাট তুমি এই ক্লাসটুকু দেখার মাধ্যমে তোমার যদি হালকা পাতলা গ্যাপ থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, অথবা এমন হয় না যে ভাইয়া অনেক আগে পড়ছি, খুঁটিনাটি জিনিসগুলো ভুলে গেছি যেগুলো এক্সামে আসে, ওইগুলোও তোমার রিক্যাপ হয়ে যাবে। অ্যান্ড সাথে এক্সাম হলে এক্স্যাক্টলি যে কখগুলা এমসিকিউগুলো অ্যান্ড সৃজনশীলের গঘগুলো আসতে পারে ওইগুলো আমরা এই একটা ক্লাসেই প্রবলেম সলভিং অ্যাপ্রোচে রিভাইজ দিয়ে ফেলবো, সলভ করে ফেলবো। এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমরা এনশিওর করতে পারি এই অধ্যায় থেকে তোমরা গঘ মানে হচ্ছে সিকিউ এবং এমসিকিউ 80% প্লাস কমন পাবা। শুধু তাই না ভাইয়া, সব কিছুই তো রিভাইজ দেওয়া হলো, গ্যাপ ফিল আপ করা হলো, সলভও করা হলো, প্র্যাকটিসও করা হলো, বাট ভাইয়া এমসিকিউ এক্সাম হলে সময়ের মধ্যে কিভাবে অ্যান্সার করলে কারেক্টলি লিখে আসতে পারবো বা সবগুলো অ্যান্সার করে আসতে পারবো, অথবা সিকিউ কিভাবে ভাইয়া খাতার মধ্যে লিখে আসলে আমি সর্বোচ্চ নাম্বার পাবো, বা আমার যদি কোথাও ভুল হয় আমি পার্শিয়াল নাম্বার পাবো, সময়ের মধ্যে কিভাবে শেষ করে আসবো, এই ব্যাপারটুকু কিন্তু আমরা তোমাদেরকে এই একটা ক্লাসের মধ্যেই দেখাই দিব। এই লাস্ট শর্ট ক্লাসটুকু দেখার মাধ্যমে তোমার এসএসসির এই চ্যাপ্টারের প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমাকে অনুরোধ করব, তুমি যদি এই ক্লাসটা ফেসবুক লাইভে অথবা ওয়াচ পার্টিতে দেখো, তুমি একা উপভোগ করো না, তোমার বন্ধু বান্ধব যারা এসএসসি পরীক্ষার্থী আসে ওদেরকে কমেন্টে মেনশন দিতে পারো যাতে সবাই একসাথে ক্লাসটা দেখতে পারো, এবং তুমি তোমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। যদি তুমি শেয়ার করো অ্যান্ড তোমার বন্ধুদেরকে মেনশন দাও, তোমাদের মধ্য থেকে সর্বোচ্চ মেনশন করা অ্যান্ড শেয়ার দেওয়া কয়েকজনকে আমরা কিন্তু একটা স্পেশাল গিফট পাঠাই দিব নিজে থেকে যোগাযোগ করে। সো এখনই কমেন্টে মেনশন দিয়ে ফেলো অ্যান্ড সবাইকে শেয়ার দিয়ে ফেলো, অ্যান্ড আসো আমরা সবাই একসাথে ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে পুরা ক্লাস জুড়ে আমরা কি করতে যাচ্ছি এটার আউটলাইনটুকু খুবই দ্রুত দেখে ফেলবো, ওকে? আচ্ছা, সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টোটাল চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো এক্সাম হলে লাগে এইগুলোকে আমরা একটা ম্যাপের মাধ্যমে, আই রিপিট, একটা ম্যাপের মাধ্যমে ভিজুয়ালাইজ করব, ওকে, রিক্যাপ করব, সো দ্যাট তোমার ইজিলি মনে থাকে, যা যা পড়ছিল ভুলে গেছো এগুলো যাতে মনে পড়ে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, এখানে দেখো লেখা আছে ফ্ল্যাশ কার্ডস, নতুন লাগতেছে তাই না? এই যে ক খ তোমরা সৃজনশীলে এমসিকিউ অ্যান্ড সৃজনশীলের গঘ তোমরা সুন্দর করে অ্যান্সার করে দিয়ে আসতে পারো, বাট দেখা যায় ক খ ভুল করে দিয়ে আসো, মনে থাকে না, এটার কারণে নাম্বার কম পাও গঘতে, তাই না? এটার রিজন হচ্ছে তোমরা অ্যাক্টিভ রিকলিং মেথডে তোমরা ক খ প্র্যাকটিস করো না। অ্যান্ড অ্যাক্টিভ রিকলিং মেথডে ক খ প্র্যাকটিস করার জন্য লেখা আছে ফ্ল্যাশ কার্ডস। আমরা ফ্ল্যাশ কার্ডস মোডে ক খ তুমি কেমনে প্র্যাকটিস করবা এটা দেখাই দিব। আমরা ক খ সলভ করাবো না, আমরা বেসিক্যালি টাইপ ওয়াইজ এমসিকিউ অ্যান্ড সিকিউ খুব ভালো করে সলভ করাবো সো দ্যাট ওইটার মাধ্যমে তোমার ক খ হয়ে যায়। বাট আমরা এই অধ্যায় থেকে এক্স্যাক্টলি যে কখগুলো এক্সাম হলে আসবে ওগুলো ফ্ল্যাশ কার্ড মোডে দিয়ে দিব, ওকে? এইখান থেকেই কমন থাকবে, তোমাকে এর বাইরে পড়তে হবে না, ওকে? এই একটা ক্লাসের মধ্যেই তোমার সব কিছু থাকবে, এর বাইরে তোমাকে কোথাও যাইতে হবে না। আমরা কিন্তু প্রতিটা জিনিসের অ্যান্সারও তোমাকে লেকচার শিট হিসেবে আমাদের এই প্রোগ্রামে ইনক্লুড করে দেব, ওকে? তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায় থেকে যেই কয়টা টাইপের এমসিকিউ হওয়া সম্ভব বোর্ডে প্রতিটা টাইপের একদম টু দ্য পয়েন্ট কনসেপ্টটুকু যেটা এক্সাম হলে লাগে কোশ্চেন সলভ করতে ওইটা ক্লিয়ার করাবো, অ্যান্ড ওই টাইপের এমসিকিউগুলো তোমাদেরকে স্ট্র্যাটেজি দিয়ে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে সলভ করে দিব, ওকে? সো দ্যাট তুমি মুখস্থ না করলে বুঝে খুবই এফিসিয়েন্টলি সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারো, ওকে? অ্যান্ড দেন তাহলে এখানে আমরা কিভাবে করব, এখানে আমরা করব হচ্ছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে, ওকে? প্রবলেম সলভিং অ্যাপ্রোচে
ওকে ডান। তারপর এইখানে এসএসসি 24-এর এমসিকিউ, এই যে লাস্ট বছর যে তোমাদের এসএসসি পরীক্ষাটা হয়ে গেল, ওই বছরের এমসিকিউগুলো কেমন আসছে এটা কিন্তু দেখা জরুরি। অ্যান্ড এক্সাম হলে এমসিকিউ কীভাবে সময়ের মধ্যে অ্যান্সার করতে হয়, প্রতিটা এমসিকিউর জন্য 1 মিনিট করে টাইম থাকে, ক্যালকুলেশনস থাকে, তাই না? সেটা কেমনে করতে হয়, কোন স্ট্র্যাটেজিতে আগাবা, সেটা আমরা এক্সাম হল মোডে, কীভাবে ভাইয়া, সেটা আমরা এক্সাম হল মোডে এমসিকিউ সলভ করে তোমাদেরকে দেখাই দিব। একদম টাইম ধরে এখানে টাইমার আসবে, টাইমের মধ্যে কেন সলভ করতে হয় দেখাই দিব। ওকে, যদি কোনোটার অ্যান্সার মনে না পড়ে, যদি না পারো, যদি ফাঁকা রাখতে হয়, সব কিছু আমরা বলে দিব। ওকে, এক্সাম হল মোড। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা এবার টাইপ ওয়াইজ সিকিউ সলভিংয়ে যাব। এখানেও আমরা প্রতিটা টাইপের, যে কয়টা টাইপের সিকিউ হইতে পারে, আমরা প্রতিটা টাইপের সলভ করার জন্য, কোয়েশ্চেন সলভ করার জন্য এক্স্যাক্টলি যেই কনসেপ্টটুকু দরকার বা তোমার স্ট্র্যাটেজিটুকু শেখানো দরকার, এটা আগে দেখাবো, দেন ওই টাইপের কোয়েশ্চেন সলভ করে দিব। ওকে, সো দ্যাট এই ওদের কোনো টাইপের কোয়েশ্চেনে তুমি না আটকাও। ওকে, এখান থেকে হুবহু কমন আসবেই, যদি একটু চেঞ্জও করে দেয় তাও তুমি পারবা। কেন? কারণ তোমাদেরকে আমরা এখানে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে এই সিকিউগুলো সলভ করাবো, মানে হচ্ছে গতানুগতিক যেভাবে দেওয়া আছে আমরা জানি, তারপর ক্যালকুলেশনস আমরা ওইভাবে করব না। আমাদেরকে কী বের করতে বলছে আমরা অ্যানালাইজ করব, দেন কী ডেটা দেওয়া আছে আমরা অ্যানালাইজ করব, দেন আমরা গিভেন ডেটা থেকে আমাদের টার্গেটে পৌঁছানোর জন্য যে ফর্মুলাসগুলো ইউজ করতে হয়, ওই ফর্মুলাগুলো লিখে ওখান থেকে যেটা ইউজ করলে সবচেয়ে এফিসিয়েন্টলি আমরা আমাদের টার্গেটটুকু অ্যাচিভ করতে পারি, বা যেটা বের করতে বলছে এটা যাতে বের করতে পারি, ওইভাবে আগাবো। ওকে, এই অ্যাপ্রোচে যখন তোমরা ফিজিক্স সলভ করো, তোমরা দেখবা তোমরা ফিজিক্সে অ্যাডিক্টেড হয়ে গেছো, প্রবলেম সলভিংয়ে অ্যাডিক্টেড হয়ে গেছো, তোমাকে কেউ ফিজিক্সের প্রবলেম অথবা কোশ্চেন সলভিং থেকে আর আটকাইতে পারবে না, তোমাকে কেউ থামাইতে পারবে না। ওকে, অ্যান্ড দেন সবার শেষে আবারও তোমাদের এসএসসি 24-এ যে সিকিউগুলো আসছে প্রতিটা বোর্ডের, আমরা হচ্ছে একটা কোশ্চেন তোমাকে খুবই ভালো করে দেখাই দেবো কিভাবে একটা সিকিউর জন্য 20 মিনিট টাইম থাকে অ্যারাউন্ড, ওই 20 মিনিটের মধ্যে তুমি কিভাবে অ্যাকুরেটলি এটা ড্রাফট করবা অ্যান্ড এক্সাম হলে সুন্দর করে লিখে দিয়ে আসবা, কিভাবে লিখলে সময়ের মধ্যে লিখতে পারবা, কিভাবে লিখলে ভুল হবে না, কিভাবে লিখলে যদি একটা দুটো লাইন ভুল হয় বাকি লাইনগুলোর জন্য যাতে তুমি আংশিক নাম্বার পাও, পার্শিয়াল নাম্বার পাও, সেটা আমরা দেখাই দিব। ওকে, একটা ক্লাসের মাধ্যমে তোমরা সব কিছু পাওয়া যাচ্ছ, এই জন্যই আমরা এই ক্লাসটার নাম দিয়েছি লাস্ট শর্ট ক্লাস। লাস্টে একটা শর্ট দেবো এই ক্লাসের মাধ্যমে, সব কিছু হয়ে যাবে। ওকে, ডান। তাইলে আমরা এবার কনসেপ্ট ম্যাপের মাধ্যমে কনসেপ্টটুকু এই অধ্যায়ের যত কনসেপ্ট আছে সবগুলা খুবই দ্রুত রিক্যাপ করে ফেলি। আচ্ছা, আমরা ভেতরে যাওয়ার আগে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটুকু তোমাদেরকে বলে নিই। এটা থেকে কয়টা এমসিকিউ আসে, কয়টা সিকিউ আসে, বা এটা পড়বা নাকি স্কিপ করবা। এটা থেকে 2টা এমসিকিউ মাস্ট থাকবে, ঠিক আছে? সো তুমি যদি এমসিকিউতে 25-এ 25 পাইতে চাও, সো অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের এমসিকিউর প্রিপারেশন তোমার নেওয়া উচিত। এবারে আসো সিকিউ থেকে। এমসিকিউর জন্য তাহলে এই চ্যাপ্টার স্কিপ করা উচিত হবে না যদি তুমি 25-এ 25 পাইতে চাও। এইবারে আসো সিকিউতে এটা থেকে মোস্ট অফ দ্য টাইমস একটা সিকিউ থাকে অথবা অন্য চ্যাপ্টারের সাথে কম্বাইন করে দেয়। অ্যান্ড এটার সিকিউগুলো খুবই সহজ হয়, হাতে গোনা কয়েকটা টাইপ থেকে সিকিউ চলে আসে, বুঝছো? এরবারে লাগে না। কাজে আমি রেকমেন্ড করবো এই চ্যাপ্টারটা কোনোভাবেই স্কিপ করো না। এমসিকিউর জন্য তো করা যাচ্ছেই না, সিকিউর জন্য স্কিপ করা ঠিক হবে না। আর এটাতে তুমি এমন বেসিক কিছু জিনিস শিখতে পারবা যেগুলো বেসিক্যালি তোমার বাকি চ্যাপ্টারগুলোতে কাজে লাগবে, বুঝছো? সো কাজেই এই চ্যাপ্টারটা স্কিপ করা একদমই উচিত হবে না। আমি রেকমেন্ড করি প্রথম 4টা চ্যাপ্টার একদমই স্কিপ করা দরকার নাই, তারপর তুমি বেছে একটা দুইটা চ্যাপ্টার এমসিকিউর জন্য না, সিকিউর জন্য স্কিপ করতে পারো, ঠিক আছে? ওকে, আসো আমরা শুরু করি। এইবারে আমরা এই টোটাল চ্যাপ্টারটাকে এমনভাবে রিক্যাপ করব সো দ্যাট তোমার ছোটোখাটো কোনো গ্যাপ থাকলে সেটা ফিল আপ হয়ে যাবে। অ্যান্ড যদি তুমি আগে পড়ছো বাট ভুলে গেছো এমন হয়ে থাকে, এটাও তোমার মনে পড়বে। ওকে, অ্যান্ড ওভারঅল সিকিউর জন্য যেই জিনিসগুলো লাগে ওইগুলো তোমার আরও একবার রিক্যাপ হয়ে যাবে, ঠিক আছে? তুমি বুঝতে পারবে তোমার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। ওকে, তো টোটাল চ্যাপ্টারটার কথা যদি আমি চিন্তা করি, টোটাল চ্যাপ্টারটাতে বেসিক্যালি 2টা পার্ট আছে। একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান জিনিসটা কোত্থেকে আসছে, বিজ্ঞানের কোন শাখা, হ্যাঁ, এবং পদার্থ বিজ্ঞান রিলেটেড আলোচনা, থিওরিটিক্যাল আলোচনা, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে 1-2টা এমসিকিউ আসতে পারে।
একটা দুটো এমসিকিউ তো অনেক বেশি, একটা এমসিকিউ আসতে পারে বড় জোর, আর এখান থেকে একটা কতে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? এদের মূল আলোচনাটুকু হচ্ছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র কীভাবে পরিমাপ করতে হয়। এই পরিমাপ থেকে সিকিউ থাকলে বেসিক্যালি এখান থেকে থাকবে, এমসিকিউ যদি দুইটা তিনটা থাকে এখান থেকে থাকবে, ঠিক আছে? এখান থেকে বেশি থাকবে। তো এই জায়গাটা চলো রিক্যাপ করে ফেলি। বিজ্ঞানের মূল তিনটা শাখা আছে, একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, একটা হচ্ছে রসায়ন, একটা হচ্ছে জীববিজ্ঞান। ওকে, এর মধ্যে সবচাইতে প্রাচীন শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং সবচেয়ে মৌলিক শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। এখান থেকে এক্সামে কোশ্চেন আসতে পারে কোতে যে পদার্থবিজ্ঞান কাকে বলে। বিজ্ঞানের সবচাইতে প্রাচীনতম এবং মৌলিক শাখা, যে শাখায় পদার্থ ও শক্তির আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে, ওই শাখাটাকেই বলা হচ্ছে পদার্থবিজ্ঞান। ওকে, বাকিগুলো নিয়ে তেমন কিছুই জিজ্ঞেস করবে না, এগুলো নিয়ে একদমই মাথা ঘামানোর দরকার নেই। আমাদের লাস্ট শট ক্লাসে আমাদের পারপাস কিন্তু এইটাই, এটা কিন্তু একাডেমিক ক্লাস না। তোমরা কিন্তু এই প্রোগ্রামে প্রতিটা চ্যাপ্টারের একাডেমিক ক্লাস পাবা, একদম ডিটেলসে সব কিছু জানার জন্য। এক্সামে লাগে এবং লাগে না এমন সব কিছু ওখানে পড়ানো হয়েছে, বাট এখানে এক্স্যাক্টলি এক্সামে যতটুকু দরকার এতটুকু বলবো, এর বাইরে কিচ্ছু বলবো না। ওকে, এটা একটা এক্সাম ফোকাসড ক্লাস। ওকে, আচ্ছা, তারপর এখান থেকে তোমাকে একটু করে হালকা করে, খুব বেশি গুরুত্ব দিয়ে না, তোমাকে হালকা করে যেটা করতে হবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি, পদার্থবিজ্ঞানের পরিসর কি, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে হইছে, এগুলা একটু ছোট করে দেখে নিতে হবে। ওকে, অ্যান্ড দেন পরিমাপ নিয়ে ডিটেলস, ঠিক আছে? আচ্ছা, আসো তাহলে আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি, পরিসর কি এবং ক্রমবিকাশ কি, কিভাবে হয়েছে, এটা খুবই দ্রুত দেখে ফেলি। আচ্ছা, পদার্থবিজ্ঞানের মেইনলি তিনটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা, আরেকটা হচ্ছে প্রকৃতির নিয়মগুলা জানা, জেনে এইগুলাকে প্রিন্সিপালে, ফর্মুলাতে, সূত্রে কনভার্ট করা। ওকে, অ্যান্ড যেই সূত্রগুলো আবিষ্কৃত হইল এগুলোকে ব্যবহার করে টেকনোলজি ডেভেলপ করা, ঠিক আছে? ওকে, এখন চাইলে আরও ডিটেলস বলা যায়, এটা তো একাডেমিক ক্লাস না, আমি ডিটেলস বলবো না। ওকে, প্রথমত নেচারকে অবজার্ভ করা, অবজার্ভ করে ওখানকার রহস্যগুলা উদ্ঘাটন করা, করে সেগুলোকে একটা প্রিন্সিপালে কনভার্ট করা, সূত্রে কনভার্ট করে, দেন সূত্রগুলো অ্যাপ্লাই করে টেকনোলজি ডেভেলপ করা, এটাই পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। এটা তো কাতাবি ভাষায় বললাম, আমি যদি সোজা বাংলা কথা বলি, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনকে সহজ করা। কেমনে? চারপাশের পরিবেশকে অবজার্ভ করে বিভিন্ন জিনিসপত্র প্রিসাইজলি ক্যালকুলেট করার মাধ্যমে আমরা যাতে খুবই 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 অ্যাকুরেট ডিসিশন মেক করতে পারি আমাদের লাইফকে আরও বেটার করার জন্য, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। আমার কাছে পার্সোনালি মনে হয় আমরা পদার্থবিজ্ঞানের যে ফর্মুলাগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো অ্যাপ্লাই করে আমরা চারপাশের পরিবেশটাকে ভালো মতো বুঝতে পারি ক্যালকুলেশনসের মাধ্যমে, মাপজোখের মাধ্যমে। সেই মাপজোখের মাধ্যমে আমরা বেটার ডিসিশনস মেক করতে পারি। ওকে, আচ্ছা, প্রকৃতির রহস্য উদ্ঘাটন, কোন কোন ফিল্ডের রহস্যগুলো উদ্ঘাটন করে বা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য? ইলেকট্রিসিটি রিলেটেড রহস্য উদ্ঘাটন করা, চৌম্বকত্ব রিলেটেড, দুর্বল তাড়িৎ চৌম্বক বল রিলেটেড, কোয়ার্ক রিলেটেড, স্ট্রিং রিলেটেড, এইগুলা পদার্থবিজ্ঞান কিন্তু এগুলো হচ্ছে এক্সাম্পল যে প্রকৃতির কোন কোন রহস্যগুলা উদ্ঘাটন করছে পদার্থবিজ্ঞান, যেগুলো আমাদের লাইফে এখন অনেক বেশি কাজে লাগতেছে। প্রকৃতির বেশ কিছু নিয়ম আসে, যেমন মহাকর্ষ বল, পরন্ত বস্তুর গতি, বল, এইগুলোও কিন্তু সূত্র আকারে পদার্থবিজ্ঞান আমাদের সামনে নিয়ে আসছে। এইগুলো রিলেটেড আরও জিনিসপত্র আবিষ্কার করা যায় কিনা, এগুলো নিয়ে কিন্তু পদার্থবিজ্ঞান কাজ করে। অ্যান্ড প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ কোন কোন ক্ষেত্রে হচ্ছে, এক্সাম্পল কি? নিউক্লিয়ার ফিশন, সেমিকন্ডাক্টর, নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একদম পিওর সায়েন্টিফিক ইনোভেশন না, এগুলো বেসিক্যালি টেকনোলজিক্যাল ইনোভেশন। ওকে, পদার্থবিজ্ঞানকে অ্যাপ্লাই করে এই টেকনোলজিগুলো ডেভেলপ করা হয়েছে। ওকে, ডান। তাহলে আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি এটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। এবারে আসো পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থবিজ্ঞান কি কি নিয়ে আলোচনা করে। পদার্থবিজ্ঞানের মেইন দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান,
আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? মেকানিক্স, বলবিজ্ঞান নিয়ে আলোচনা করে, শব্দবিজ্ঞান নিয়ে আলোচনা করে, থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করে, চৌম্বক বিজ্ঞান নিয়ে আলোচনা করে। ওকে, আর আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানে কি নিয়ে আলোচনা হয়? কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা হয়, আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা হয়, মলিকিউলার অ্যান্ড অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে এখানে আলোচনা হয়, সলিড ফিজিক্স নিয়ে এখানে আলোচনা হয়, পার্টিকেল ফিজিক্স নিয়ে এখানে আলোচনা হয়। শব্দবিজ্ঞানকে প্রবাবলি ফনোলজি বলে, এটাকে তো থার্মোডাইনামিক্স বলে, তোমাদেরকে বললাম। চৌম্বক বিজ্ঞান হচ্ছে ম্যাগনেটিজম বা এরকমই কিছু একটা। তুমি এটা একটু দেখে নাও, যারা ইংলিশ ভার্সনে আসো তোমাদের জন্য এই টার্মগুলো জানা লাগবে, ঠিক আছে? ওকে, ডান। আমাদের কিন্তু পরিসরও দেখা শেষ। এইবারে আসো পদার্থবিজ্ঞান কিভাবে বিকশিত হয়েছে একদম প্রাচীনকাল থেকে বর্তমান আধুনিক সময় পর্যন্ত, ক্রমবিকাশটা চলো দেখে ফেলি। একদম শুরুর দিকে, একদম আদিমকালে পদার্থবিজ্ঞান নিয়ে যারা কাজ করছে, এখানে কিছু যদি সভ্যতার কথা বলি, গ্রিক সভ্যতার মানুষজন আছে, ভারতবর্ষের মানুষজন আছে, চীনের মানুষজন আছে, মুসলিম সভ্যতার মানুষজন আসে। মূলত ইনারাই একদম আদিমকালে পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করা শুরু করেন। ইনাদের মধ্যে গ্রিসের মানুষজন বেশি। গ্রিসের কারা কারা পদার্থবিজ্ঞান নিয়ে একদম আদিমকালে কাজ করা শুরু করেন? এনাদের মধ্যে থেলিস আছেন, পিথাগোরাস আছেন, ডেমোক্রিটাস আছেন, অ্যারিস্টটল আছেন, আরিস্টারাক্স আছেন, আর্কিমিডিস আছেন। এর মধ্যে আর্কিমিডিসের এক্সপ্লোরেশনগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফিজিক্সের ক্ষেত্রে। বাকিরা আসলে কেমিস্ট্রি অ্যান্ড আদার্স দিকে বেশ ভালো অবদান রাখতে পারছেন। ভারতবর্ষের মধ্যে আর্যভট্ট, উনি মেইনলি ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছেন, বাট উনি ফিজিক্সেও ছোটোখাটো ওনার কন্ট্রিবিউশন আসে একদম আদিমকালে। ওকে, চীনের মধ্যে ওনার নাম আমরা খুব বেশি একটা শুনি না, শ্যানকু। আমি আসলে জানি না ওনার কোনো সিগনিফিকেন্ট এক্সপ্লোরেশন আসে কিনা, এটা নিয়ে তোমাদের খুব বেশি একটা মাথা ঘামানোর দরকার নেই। যদি আসে যে আদি পর্বে চীনের কোন বিজ্ঞানী ফিজিক্সে অবদান রাখছেন, শ্যানকু। ওকে, মুসলিম সভ্যতার অনেকেই ফিজিক্সে আদিমকালে অবদান রাখছেন। আল খোয়ারিজমি আসছেন। আমাকে যদি জানতে চাওয়া হয় ম্যাথমেটিশিয়ানসদের মধ্যে সবচেয়েতে আমার কাছে কে জনপ্রিয়, আমি বলবো আল খোয়ারিজমি। ওনার নাম থেকে কিন্তু আসছে অ্যালগরিদম, কম্পিউটার সায়েন্সের যেই আমি বলবো ফাউন্ডেশনাল একটা কনসেপ্ট অ্যালগরিদম। অ্যালগরিদমটা ওনার নাম থেকে আসছে, আল খোয়ারিজমি থেকে অ্যালগরিদম, ওখান থেকে অ্যালগরিদম, বুঝছো? এটা যেহেতু একটা লাস্ট শর্ট ক্লাস, আমি ডিটেলসে না যাই, শুধু এতটুকু বলি, অ্যালগরিদম জিনিসটাকে যারা খুব ভালো করে অনুভব করতে পারে অ্যান্ড অ্যাপ্লাই করতে পারে, পুরো পৃথিবীটা তাদের দখলে থাকে। যেমন এইখানে যে তোমাকে আমি ক্লাস নিচ্ছি, এটা কিন্তু আমি কিন্তু একটা অ্যালগরিদম এক্সিকিউট করতেছি। দেখো তো একদম শুরুতে, এটা কিন্তু একটা বেসিক্যালি অ্যালগরিদম। শুরুতে আমরা কনসেপ্ট রিক্যাপ করবো, দেন ফ্ল্যাশ কার্ড দেখবো, দেন এমসিকিউ সলভ করবো, দেন এক্সাম মোডে সলভ করবো, দেন টাইপ অফ সিকিউ, দেন এক্সাম মোডে সিকিউ। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমরা কিছু কাজ করতেছি, যেই কাজটা করার কারণে আমাদের সার্টেন একটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাচ্ছে। প্রবলেমটা কি? এক্সাম হলে কোশ্চেন কমন আসা, কোশ্চেন আনসার করতে পারা, রিভিশন হয়ে যাওয়া অ্যান্ড গ্যাপ ফিল আপ করা। এই মাল্টিপল প্রবলেম, মোটামুটি 5-6টা প্রবলেম কিন্তু এই টোটাল অ্যালগরিদমটা এক্সিকিউট করার মাধ্যমে হয়ে যাচ্ছে। যাক, আমি আর অ্যালগরিদম নিয়ে বিস্তারিত না বলি, অন্য কোনো সময় তোমাদেরকে বলবো না। ওকে, আল মাসুদি আসেন, আল হায়াম আসেন। ওকে, আদি পর্বে ফিজিক্সে যারা অবদান রেখেছেন মুসলিম সভ্যতার। ওকে, এইবারে আসো আমরা অন্য একটা কালার নেই। বিজ্ঞান যখন একটু রাইজ করতে শুরু করে, তখন কারা অবদান রাখতে পারছেন ফিজিক্সে? কোপারনিকাস, উনি জ্যোতির্বিজ্ঞানে অসম্ভব ইম্প্যাক্টফুল অবদান রাখছেন। গ্যালিলিও গতির ক্ষেত্রে, নিউটন মহাকর্ষ বল, অভিকর্ষ বলের ক্ষেত্রে, ক্যালভিন থার্মোডাইনামিক্সে বা
তাপ রিলেটেড জিনিসপত্রে। ওকে, আচ্ছা, আধুনিক পদার্থ। তারপর বিজ্ঞান যখন রাইজ করতে শুরু করে, এটা কিন্তু ওখানেই থেমে যায় না, এটা আরও রাইজ করছে, যেটা রাইজ করে আধুনিক পদার্থবিজ্ঞানে আসছে। আধুনিক পদার্থবিজ্ঞানে কারা কারা অবদান রাখছেন? সত্যেন্দ্রনাথ বসু, উনি কিন্তু আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি বিজ্ঞানী। রাদারফোর্ড, উনি মেইনলি কেমিস্ট্রিতে হচ্ছে পরমাণুর যে গঠন আসে ওই গঠনে অবদান রাখছেন। দেন ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম ফিজিক্সে, আইনস্টাইন হচ্ছে উনি অবদান রাখছেন হচ্ছে আপেক্ষিকতা তত্ত্বে। ওকে, অ্যান্ড উনি কিন্তু নোবেল পুরস্কার পাইছিলেন আপেক্ষিকতা তত্ত্বের জন্য না, উনি পাইছিলেন ফটো ইলেকট্রনিক ইফেক্টের জন্য, আলোর যেই তড়িৎ ক্রিয়া আসে ওইটার জন্য। সো এটা একটু মাথায় রাখুন। ওকে, অ্যান্ড উনি যেই আপেক্ষিকতা তত্ত্ব দিয়েছেন এটার দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে স্পেশাল। এটুক মনে রাখলেই চলবে। ওকে, এক্সামের জন্য আমি যে কথাগুলো বলতেছি এগুলো ইনাফ। এই রিলেটেড এবার তোমার আর থিওরি পড়া তখনই তুমি জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করবো, আমি সামনে কোশ্চেন প্র্যাকটিস করবো। অ্যান্ড সাম্প্রতিক রিসেন্ট যে ইয়ার্সগুলো আসে ওখানে ফিজিক্সের যেই ইনোভেশনসগুলো আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতেছে এর মধ্যে একটা হচ্ছে হাবল টেলিস্কোপ। সেই হাবল টেলিস্কোপের পিছনে যে বিজ্ঞানী অবদান রেখেছেন উনি হচ্ছেন বিজ্ঞানী সায়েন্টিস্ট হাবল টেলিস্কোপের কারণে কিন্তু আমরা এখন আমাদের যে চেনা পরিচিত যে স্পেস আসে, যে জগৎ আসে, তার বাইরের জগৎটাকে দেখতে পাই, মহাকাশের। ওকে, তাহলে এই ছিল হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। দেখো একদম আদি পর্বে কারা অবদান রাখছে, যখন বিজ্ঞানকে রাইজ করা শুরু করে তখন কারা অবদান রাখছেন। আধুনিক সময়ে, আধুনিক বিজ্ঞানের সময় কারা কারা অবদান রাখছেন, অ্যান্ড রিসেন্ট সময়ে কে অবদান রাখছেন, এগুলো। এখানে তোমরা বলতে পারো ভাইয়া স্টিফেন হকিংসের নাম নাই কেন? রিসেন্ট সময়ের সবচাইতে মেধাবী বিজ্ঞানীদের একজন হচ্ছেন, রিসেন্ট না, বিগত 100 বছরের ইতিহাসে সবচাইতে মেধাবী বিজ্ঞানীদের একজন হচ্ছেন স্টিফেন হকিংস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনাকে আসলে রেকগনিশন দেওয়া পসিবল হচ্ছে না, কারণ ওনার যে এক্সপ্লোরেশনগুলো এগুলো এখনও ল্যাবে প্রমাণ করা সম্ভব হচ্ছে না। ব্ল্যাক হোল রিলেটেড জিনিসপত্র এগুলা যদি প্রমাণ করা যেত তাহলে নিঃসন্দেহে বলা যেত বিগত 100-200 বছরের সবচাইতে মেধাবী বিজ্ঞানী হচ্ছেন স্টিফেন হকিংস। ওকে, ডান। এবার আসো আমরা হচ্ছে ক্রমবিকাশে দেখে ফেললাম পদার্থবিজ্ঞান কিভাবে বিকশিত হয়েছে, কিভাবে ইভলভ করছে। ওকে, এবার পদার্থবিজ্ঞান অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, চারপাশের দুনিয়াটাকে মাপজোখের মাধ্যমে, বেসিক্যালি কোয়ান্টিটিস ক্যালকুলেট করে, কোয়ান্টিটিস মেজার করে, রাশি মাপার মাধ্যমে পদার্থবিজ্ঞান কাজ করে। সেই পরিমাপটা কিন্তু পদার্থবিজ্ঞানের একদম হার্ড কিন্তু পরিমাপের মাধ্যমে কিন্তু পদার্থবিজ্ঞান সামনে আগায়, তার গবেষণা প্রক্রিয়া বা রিসার্চ প্রক্রিয়া, হ্যাঁ, সব কিছু চালায় যায়। সো সেই পরিমাপ রিলেটেড ডিটেলস আমরা এখন দেখব। ওকে, এটা আমরা একটু ডিটেলসে দেখব। এই অধ্যায়ে সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকে আসবে। আচ্ছা, পরিমাপ করার জন্য পরিমাপ আমাদের কেন করতে হয়? ধরো কোনো একটা গাড়ি একটা ব্যাগ নিয়ে তোমার দিকে আসতেছে, তুমি সরে যাবা নাকি দাঁড়াই থাকবা, এই যে ডিসিশনটা নিবা এটা ডিপেন্ড করতেছে গাড়িটা কত বেগে আসতেছে, তোমার এখানে আস্তে আস্তে থেমে যাবে কিনা। এটা যে ডিসিশন নিতে পারো, তুমি যদি বুঝতে পারো গাড়িটা থেমে যাবে, তোমার সরার দরকার নেই। যদি বুঝতে পারো থামবে না, সরে যেতে হবে। এই যে দেখো, তুমি যে ডিসিশন মেক করতেছো তোমার লাইফটাকে বাঁচানোর জন্য, এটা কিভাবে করতে হচ্ছে? ক্যালকুলেশনস করার মাধ্যমে, পরিমাপ করার মাধ্যমে। কি মাপতেছো? রাশি মাপতেছো, কোয়ান্টিটি মাপতেছো। গাড়িটা যে আসতেছে, গাড়িটার ব্যাগ মাপতেছো, ব্যাগ কিন্তু একটা রাশি, এটা মাপার মাধ্যমে ডিসিশন নিচ্ছ। তার মানে কি বুঝলা? তার মানে পরিমাপ করার মাধ্যমেই আমরা আমাদের লাইফকে সেফ রাখার যে ডিসিশনসগুলো বা আমাদের লাইফকে বেটার করে যে ডিসিশনসগুলো সেগুলো নেই। এই পরিমাপে আমাদেরকে ফিজিক্স হেল্প করে। এই যে গাড়িটার যে ব্যাগ, এটা মাপতে কে হেল্প করে? ফিজিক্স। ব্যাগ মাপার সূত্রগুলো আমাদেরকে কে শিখিয়েছে? ফিজিক্স, তাই না? সো সেই পরিমাপ করার জন্য বেশ কিছু এলিমেন্টস লাগে, উপাদান লাগে। কি কি লাগে? বৈজ্ঞানিক প্রতীক লাগে, সংকেত লাগে, উপসর্গ লাগে, একক লাগে, মাত্রা লাগে। এখন এগুলোর ডিটেলস কি একাডেমিক ক্লাসে যদি কারো না জানা থাকে, হ্যাঁ, একাডেমিক ক্লাস দেখানো আমাদের প্রোগ্রামের ভেতরে
গ্যাপ ক্লিয়ার করার জন্য আমাদের সবগুলা হাই কোয়ালিটি একাডেমিক ক্লাস আর্কাইভ ক্লাস হিসেবে দেওয়া আসে। ওকে, এখানে আমি ডিটেলসে যাব না, বাট আমি যতটুক বলছি একটু কিন্তু এক্সামের জন্য ইনাফ, এর বেশি কিছু আসবে না। এইবারে আসো রাশিতে। রাশি সংজ্ঞা জানতে চাইবে, রাশি কাকে বলে? আমরা যা কিছু কোনো একটা একক দিয়ে পরিমাপ করতে পারি তাই রাশি। এই যে এই কলমটা, এটার দৈর্ঘ্য মাপতে পারি, এটা একটা রাশি। গাড়িটা আসতে সেটার ব্যাগ মাপতে পারি, ব্যাগ একটা রাশি। আমার ভর আছে, ভর মাপতে পারি, ভর একটা রাশি। ওকে, যাহা কিছু আমরা মাপতে পারি একটা একক দিয়ে, একটা ভ্যালুতে, আমরা একটা এককে আমরা যেটাকে প্রকাশ করতে পারি, সব কিছু রাশি। ওকে, এই যে এই স্ক্রিনটার দৈর্ঘ্য আছে এখান থেকে এখান পর্যন্ত, এটা একটা রাশি, এই দৈর্ঘ্যটা রাশি। ওকে, রাশি কয় ধরনের? আমরা ফিজিক্সে বেসিক্যালি ভৌত রাশিগুলাই মাপি, ফিজিক্যাল কোয়ান্টিটিস। রাশি কয় ধরনের? 2 ধরনের, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। ওকে, লব্ধ রাশি কোনগুলা চিন্তা হবে, এমসিকিউতে দিবে নিচের 4টার মধ্যে কোনটা লব্ধ রাশি, কোনটা মৌলিক রাশি। তোমাকে বললো যে নিচের 2টা অপশন দিয়ে বললো নিচের কোনটা মৌলিক রাশি, কোনটা লব্ধ রাশি। ধরো একটা অপশনে দিল হচ্ছে দৈর্ঘ্য, আরেকটাতে দিল হচ্ছে গতি, ব্যাগ। কোনটা মৌলিক রাশি এখানে? অবশ্যই দৈর্ঘ্য। কোনটা যৌগিক রাশি বা লব্ধ রাশি? অবশ্যই ব্যাগ। তার মানে কি, মৌলিক রাশি এবং লব্ধ রাশি চিন্তা হবে। ঠিক আছে, আচ্ছা। এই যে আমরা মাপযোগ যে করি রাশি, মাপযোগ করার জন্য আমাদেরকে বেশ কিছু যন্ত্রপাতি লাগে, আরও অনেক কমপ্লেক্স যন্ত্রপাতি আসে, বাট বেসিক্স যেই যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে স্কেল। স্কেল দিয়ে খুব বেশি নর্মাল যে স্কেলগুলো আছে এগুলো দিয়ে খুব বেশি অ্যাকুরেটলি হিসাব করা যায় না, আরও অ্যাকুরেটলি হিসাব করার জন্য, খুবই ছোটো ছোটো ভ্যালু হিসাব করার জন্য আমাদের লাগে ভার্নিয়ার স্কেল অ্যান্ড ব্যাস কিংবা ব্যাসার্ধ, এগুলো মাপার জন্য আমাদের লাগে স্ক্রু গজ, অত্যন্ত সূক্ষ্ম চিকন, যেমন চুল অথবা খুবই চিকন একটা কপারের ওয়্যার তার, ওইগুলার ব্যাস মাপার জন্য লাগে স্ক্রু গজ। অ্যান্ড ব্যাগ রিলেটেড, ব্যাগের সাথে তোমরা জানো সময় জড়িত, সময় রিলেটেড ক্যালকুলেশনস করার জন্য আমাদের লাগে স্টপ ওয়াচ অথবা থামাঘড়ি। ওকে, তা এই হচ্ছে পরিমাপের রিক্যাপ। আমাদেরকে বেসিক্যালি বেশি টাইম দিতে হবে এই ভার্নিয়ার স্কেলে আর স্ক্রু গজে। ওকে, আর এখান থেকে মৌলিক রাশি সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে। তাহলে আমি এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটুকু একটু মার্ক করে দিই, হ্যাঁ, যেখান থেকে এমসিকিউ সিকিউ কোশ্চেন বেশি আসবে। বাকি যে জায়গাগুলো বললাম এগুলো থেকে খুব বেশি একটা কোশ্চেন আসবে না, না আসার প্রবাবিলিটি অনেক বেশি। ভার্নিয়ার স্কেল, এটা সম্পর্কে একদম ডিটেলসে জানতে হবে, এটার ম্যাথমেটিক্যালস ফর্মুলা জানতে হবে, অ্যান্ড এটা রিলেটেড এমসিকিউ সিকিউ সলভ করতে হবে, এন্ড স্ক্রু গজ রিলেটেড। ওকে, তা বাকিগুলো থেকে কোশ্চেন আসবে না বললেই চলে, প্রবাবিলিটি অলমোস্ট 0। ওকে, তাহলে মৌলিক রাশি সম্পর্কে আমরা হালকা পাতলা জানা নেই, অ্যান্ড দেন ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, এগুলো সম্পর্কে আমরা জানবো এমসিকিউ সিকিউ সলভ করতে করতে। ওকে, আচ্ছা, মৌলিক রাশি টোটাল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। কে কি দেখতেই পাচ্ছ, আমার মুখে বলার দরকার নেই, বাট মনে রাখতে পারি না। মনে রাখবো কেমনে? লাস্ট শর্ট ক্লাসে এটাও আমাদের দায়িত্ব তোমাদেরকে এটা শেখাই দেওয়া, কেমনে ইজিলি জিনিসপত্র মনে রাখবা। সব জিনিস না, যেগুলা এক্সাম হলে কাজে লাগে। ওকে, সো এই মৌলিক রাশিগুলো প্রতিটা জায়গাতে লাগবে, প্রতিটা জায়গাতে লাগবে। মাত্রা রিলেটেড ক্যালকুলেশনসে, একক রিলেটেড ক্যালকুলেশনসে মৌলিক রাশি লাগবেই লাগবে, এন্ড এমসিকিউতে তো লাগবেই। সো মৌলিক রাশি কেমনে মনে রাখবা? আমার এক্সাম্পলটা খুবই লেম হবে, তোমরা হাসাহাসি করতে পারো, বাট ওই এক্সাম্পলটা ছাড়া কোনো উপায় নেই। এক্সাম্পলটা দিচ্ছি, ওকে, কেমনে ইজিলি মনে রাখবা। আমরা যখন আমাদের পার্টনার চুজ করতে চাই, বা আমাদের গুরুজনরা যখন আমাদের জন্য পার্টনার চুজ করতে চায়, ধরো এই যে কেউ বিয়ে করতে যাবে, তখন পাত্র কিংবা পাত্রীর, ধরো কেউ পাত্র চুজ করতে যাচ্ছে, হ্যাঁ, বর চুজ করতে যাচ্ছে, সেটার জন্য সবার আগে কোন জিনিসটা দেখে? আমরা এখন যদিও দেখি না, বাট আগেরকার দিনে মানুষজন কি দেখতো? সবার আগে দেখতো পাত্র লম্বা চওড়া কিনা, সে তার দৈর্ঘ্য কতটুকু, ঠিক আছে, এটা দেখতো। 1 2 তার স্বাস্থ্য ভালো আছে কিনা, তার ভর, তার ম্যাস, বডি ম্যাস ভালো আছে কিনা, ঠিক আছে। 3 নম্বরে কি দেখতো বলো তো? 3 নম্বরে দেখতো মানুষটার সময় জ্ঞান আছে কিনা, সে সময়ের প্রতি শ্রদ্ধাশীল কিনা, সে বলছে 5টায় আসবে 5টায় আসে কিনা, এই ব্যাপারগুলো দেখা হয়। 4 নম্বরে কি দেখা হয়? তার মধ্যে সে যে কাজ টাজ করে একটু তড়িৎ গতিতে করতে পারে কিনা, নাকি খুবই স্লো, এটা তো খুবই খারাপ, সে তড়িৎ গতিতে কাজ করে কিনা।
তড়িৎ প্রবাহ। ওকে, অ্যান্ড দেন অবভিয়াসলি একটু হট হওয়া লাগবে, সে হট কিনা, তাপমাত্রা। অ্যান্ড দেন সে কি পদার্থ নাকি অপদার্থ? মানুষ হয়তো অপদার্থ মানুষ হয় না, হয়তো সে কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? যদি ভালো মানুষ হয় পদার্থ, খারাপ মানুষ হলে অপদার্থ। ঠিক আছে, অ্যান্ড দেন তার মাঝখান থেকে পজিটিভিটি বের হয় কিনা, তার মাঝখান থেকে এটাকে কি বলে, ওই যে বলে না আমরা এমন একজনকে ঘরে আনতে চাই বা চুজ করতে চাই যার মাঝখান থেকে আলো ছড়ায়, চারপাশে পজিটিভিটি ছড়ায়, হ্যাঁ, তার দীপন তীব্রতা আসে কিনা। বেসিক্যালি 7টা জিনিসই কিন্তু যখন আমাদের কি বলবো, আমাদের সিনিয়র জেনারেশন যখন আগেকার দিনে বর চুজ করতে চায় বা পাত্র চুজ করতে চায়, এগুলো কিন্তু দেখে। আমি আবারও বলি, আমার নিজেরও মনে থাকে না, বাট এই এক্সাম্পল দিয়ে আমি খুব ইজিলি মনে রাখতে পারি। সবার আগে কি দেখে, ছেলেটা লম্বা চওড়া কিনা, ওকে, লেংথ, দৈর্ঘ্য। তারপর দেখে তার বডি ম্যাস কেমন, ম্যাস, ওকে, মানে তার ওজন, স্বাস্থ্য টাস্থ্য কেমন। 3 নম্বর কি দেখে, তার সময় জ্ঞান আছে কিনা, সময়, ওকে। 4 নম্বরে কি দেখে, সে তড়িৎ গতিতে কাজ করে কিনা, তড়িৎ প্রবাহ, ওকে। 5 নম্বরে কি দেখে, সে একটু হট কিনা, হ্যাঁ, এটা আমি বিস্তারিত না বলি, মানে হচ্ছে তাপমাত্রা। 6 নম্বরে কি লাগে বলো, 6 নম্বরে সে পদার্থ নাকি অপদার্থ, পদার্থের পরিমাণ, ওকে। অ্যান্ড 7 নম্বরে লাগে সে আলো ছড়ায় কিনা, চারপাশে পজিটিভিটি ছড়ায় কিনা, দীপন তীব্রতা। টান, এইভাবে আমরা এই 7টা মনে রাখবো। অ্যান্ড প্রতিটার একক মাথায় রাখতে হবে, প্রতিটার একক প্লাস মাত্রা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা হচ্ছে টি, বৈদ্যুতিক প্রবাহ, এটা তোমাদের খুব বেশি একটা লাগবে না, বাকিগুলো লাগবে না আসলে, ঠিক আছে, এই 3টাই লাগবে, এল এম টি, এই 3টার মাত্রা অনেক বেশি লাগবে। দৈর্ঘ্যের একক হচ্ছে, একক অনেক হইতে পারে, বাট স্ট্যান্ডার্ড একক হচ্ছে মিটার, ভরের স্ট্যান্ডার্ড একক হচ্ছে কেজি, টাইমের হচ্ছে সেকেন্ড, অ্যান্ড এটার হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রার হচ্ছে ক্যালভিন, এটার হচ্ছে মোল, ওকে, মোল, বা তুমি MOL লিখতে পারো। অ্যান্ড দীপন তীব্রতা, এটা হচ্ছে ক্যান্ডেলা, ওকে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে। আর মাত্রাই 3টা জানলেই না, ডান, লেংথ, ম্যাস, টাইম, ডান, ওকে। তাহলে আমাদের মৌলিক একক সম্পর্কে জানা হয়ে গেল। তারপর আমরা হচ্ছে আমাদের হচ্ছে কনসেপ্ট রিক্যাপ করা শেষ, আমরা তারপর ক খতে চলে যাব, অ্যাকচুয়াল কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব, আমরা ফ্ল্যাশ কার্ড মোডে করব, ওকে। তাহলে আমাদের কিন্তু কি, আমাদের এই টোটাল চ্যাপ্টারের কনসেপ্ট রিক্যাপ করা কিন্তু হয়ে গেল। এবার আমরা ক খকে অ্যাক্টিভ রিকলিং মেথডে ফ্ল্যাশ কার্ড মোডে আমরা রিভাইজ দিয়ে ফেলবো। এটা আমি তোমাদেরকে ডিটেলস পড়াবো না, কারণ আমি যখন তোমাকে MCQ NCQ সলভ করাচ্ছি ওখানেই ক খর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আসো আমরা সামনে আগাই। আমাদের কনসেপ্ট রিক্যাপ শেষ, আমরা পরের ধাপ ক খ ফ্ল্যাশ কার্ডে চলে যাব। যাওয়ার আগে তোমাদেরকে লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে কনসেপ্ট রিক্যাপে আমরা যা যা দেখলাম প্রতিটা পয়েন্টের ডিটেলসে আমরা যাইনি, জাস্ট কী কী ইম্পর্টেন্ট, কী কী আসতে পারে, টোটাল জিনিসটা একটু রিক্যাপ করলাম। আমরা প্রতিটা পয়েন্টের যখন MCQ সলভ করতে যাব, CQ সলভ করতে যাব, তখন কিন্তু সবগুলো ডিটেলস দেখা হয়ে যাবে। এক্সাম হলে এক্স্যাক্টলি যতটুকু আসে ওইগুলার, ওকে। বেসিক্যালি আমি বলতে যাচ্ছি বাকি পুরোটুকু ক্লাস দেখলেই কেবল কনসেপ্ট ম্যাপে যা যা দেখাইছি এগুলো রিলেটেড সব কিছু তোমার কাভার হবে, ওকে। তাহলে আসো আমরা ফ্ল্যাশ কার্ডে চলে যাই। এবারে আমরা তাইলে এই অধ্যায়ের ক খ গোলা আমরা শেষ করে ফেলবো, আমি পড়াবো না, তোমরা শেষ করবা, ওকে। ফ্ল্যাশ কার্ড মোডে বা অ্যাক্টিভ রিকলিং মোডে তোমরা চাইলে একটু গুগলে সার্চ করতে পারো ফ্ল্যাশ কার্ড জিনিসটা কি, অ্যাক্টিভ রিকলিং জিনিসটা কি, বিস্তারিত জানার জন্য। বাট আমি তোমাকে ছোটো করে এক্সপ্লেন করি। তোমরা দেখবা ফিজিক্সে MCQ তোমরা পারতেছো, সৃজনশীল গ ঘ পারতেছো, বাট ক খ পারতেছো না। বাংলা, BGS, ইসলাম, বাকি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে একই, তোমরা ক খ পারো না। কেন ক খ পারো না? ক খ একটু থিওরিটিক্যাল, তো থিওরিটিক্যাল জিনিসপত্র আমরা একবার চোখ বোলায় চলে যায়, অ্যান্সারটা দেখে যাই। ব্রেইনে দেখো ইনফরমেশনটা সেভ করছি, সেভ করাতে আমার ব্রেনটাকে অভ্যস্ত করছি। বাট এক্সাম হলে অ্যাকচুয়ালি কী লাগে, এক্সাম হলে লাগে হচ্ছে আমার ব্রেনে কিছু একটা সেভ করা আছে, এটাকে আমি ব্রেন থেকে রিট্রিভ করব, রিকল করব, করে খাতায় লিখবো। তুমি কি এই প্র্যাকটিসটা করছো ক খ এর ক্ষেত্রে?
করো নাই, কখন জাস্ট দেখা গেছো, ব্রেনে সেভ করা গেছো, রিকল করা প্র্যাকটিস করাও নাই, তোমার ব্রেনকে ট্রেন করাও নাই। দ্যাটস ওয়াই সে এক্সাম হলে ফার্স্ট রিকল করতে পারে না, গুছায় কখন লিখতে পারে না। বুঝছো, কেউ কেউ পারে, কেউ কেউ পারে না, বা পারলেও একটু একটু ভুল করে দিয়ে আসে। সো এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে অ্যাক্টিভ রিকলিং মেথডে কখন প্র্যাকটিস করা। এটার জন্য সবচাইতে বেশি কাজে আসে কোনটা? ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড জিনিসটা কি? খুবই সিম্পল। তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাই। দেখো এখানে কি লেখা আছে, বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন কে। দেখো তুমি কিন্তু এই অধ্যায়টা, যেহেতু একটা রিভিশন ক্লাস, তুমি কিন্তু আগে এই অধ্যায়টা পড়ে আসছো বা তোমার আইডিয়া আছে, তোমার এই কোশ্চেনটার অ্যান্সার জানা উচিত। তোমরা যেটা ভুলটা করো সেটা হচ্ছে কোশ্চেনটা তোমাদের গাইডের মধ্যে যেমন দেওয়া থাকে কোশ্চেন, নিচে অ্যান্সার, তোমরা কোশ্চেনটা পড়ো, এবার অ্যান্সারটা রিডিং পড়ো। আরে ভাই, তুমি তো কোশ্চেন এক্সাম হলে তো তুমি কোশ্চেনের অ্যান্সার রিডিং পড়ো না, তুমি মাথা থেকে অ্যান্সারটা রিট্রিভ করো, তাই না? তুমি আবার অ্যান্সার রিডিং পড়তেছো কেন? তোমার এক্সাম হলে রিকল করা লাগবে। তুমি কোশ্চেনটা দেখছো, এবার অ্যান্সারটা কি হইতে পারে আগে না পড়ছিলাম, রিকল করা ট্রাই করো, ব্রেনকে প্রেশার দাও। বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করকে মনে করার চেষ্টা করো, ভিডিওটা পোস্ট করো। এটা যদি লাইভে দেখো বা ওয়াচ পার্টিতে দেখো, এই ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রেকর্ডেড ক্লাস, বাট তোমাদেরকে আমরা ওয়াচ পার্টি মোডে, তোমরা যাতে সব বন্ধুরা একসাথে এই ক্লাসটা দেখতে পারো, তোমরা যাতে একটা লাইভের ফিলিংস পাও, সরাসরি ক্লাসের ফিলিংস পাও, সেটার জন্য একটা লাইভও, একটা সফটওয়্যার দিয়ে আমরা লাইভ নেওয়াবো। সো তুমি এটার অ্যান্সারটা কি একটু কমেন্টে আমাকে, উত্তর না দেখে মনে করে লিখে আমাকে একটু বলো। যারা বেশি বেশি অ্যান্সার করবো তোমাদের জন্য কিন্তু গিফট থাকবে, আমরা নিজেরা তোমাকে কমেন্ট থেকে খুঁজে বের করে তোমাকে গিফটটা পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা, তুমি আশা করি অ্যান্সারটা লিখছো, এবার অ্যান্সারটা মিলাও। যদি অ্যান্সার কারেক্ট হয় খুবই ভালো, যদি আংশিক কারেক্ট হয় কারেক্ট করে নাও বাকিটা, যদি ভুল হয় উত্তরটা দেখে নাও, বা যদি মনে না পড়ে উত্তরটা দেখে নাও। তো এইভাবে অ্যাকচুয়ালি দেখো তো কী হইলো, তুমি একটা কোশ্চেন অ্যান্সার আগে থেকে জানো বাট মনে পড়তেছে না, তুমি কোশ্চেনটা দেখে এটার অ্যান্সারটা তোমার ব্রেনকে ফোর্স করলা মনে করার জন্য, অ্যাক্টিভলি রিকল করলা। আমরা যখন ব্রেনকে ফোর্স করে কিছু একটা রিকল করানোর ট্রাই করি, এটা সে দীর্ঘদিন মনে রাখে। তুমি দেখো কোথাও যদি হুচট খেয়ে থাকো, ওই জায়গাটা তোমার মনে আছে। সব কিছু কিন্তু আমাদের মনে থাকে না, যেটার জন্য আমরা ব্রেনকে পেইন দিই, ফোর্স করি, ওইটা আমাদের ব্রেন মনে রাখে। এই প্রসেসটাকে বলেছে অ্যাক্টিভলি রিকল করা, বুঝছো? আমরা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে এই কাজটাই করব। সেকেন্ড কোশ্চেন, মৌলিক রাশি কাকে বলে? উত্তর দেখবা না, অ্যাক্টিভলি রিকল করো, ভুল হোক সমস্যা নেই, না পারলে না পারো, রিকল করো, করো, কমেন্টে লিখো। ওকে ডান, এবার মিলাও। মিলছে? মিললে ভালো, তোমার জন্য গিফট থাকবে। আর যদি না মিলে সমস্যা নেই, কারেক্ট করে নাও, মিলাই নাও, উত্তরটা দেখে নাও। ডান। এই যে তুমি যে আগেই উত্তরটা দেখে ফেললা না, আগে নিজে থেকে ট্রাই করলা, দেন মিলাইলা, একটা হুচট খাইলা, দেন শিখলা, এটা আমাদের ব্রেন বেশি দিন মনে রাখবে। এইখানেই ফ্ল্যাশ কার্ডের প্রয়োজনীয়তা। এই পুরো স্লাইডটা তোমাদেরকে আমাদের এই প্রোগ্রামের ভেতরে, লাস্ট শট প্রোগ্রামে আমরা পুরো স্লাইডটা দিয়ে দিব। এগুলোকে তোমরা ফ্ল্যাশ কার্ড মোডে প্র্যাকটিস করবা, অথবা প্রিন্ট করে নিয়ে আসতে পারো, ফ্ল্যাশ কার্ড হিসেবে রেখে দিতে পারো। ফ্ল্যাশ কার্ড আরও অনেক জায়গাতে অ্যাপ্লাই করা পসিবল। তোমরা যেহেতু আমাদের প্রোগ্রামে আসো, আমাদের তো আরেকটা সিরিজ হবে, গাইডলাইন সিরিজ, জাস্ট তোমাদের জন্য প্রাইভেট, ওটা কিন্তু পাবলিকলি যাবে না। ওখানে তোমরা কীভাবে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, বিভিন্ন কিওয়ার্ড, বিভিন্ন জিনিসপত্র যেটা ভুলে যাও, ফ্ল্যাশ কার্ডে কনভার্ট করে কীভাবে ব্রেনে একদম পার্মানেন্ট করে ফেলতে পারো, প্র্যাকটিস করে 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 করে, অ্যাক্টিভলি রিকলিং করে করে, সেটা আমরা দেখাই দেবো। ওকে না, আর এটা যেহেতু তোমাদের ফিজিক্স মডিউলের একদম প্রথম ক্লাস, একটু বড় হইতে পারে বাকি ক্লাসগুলো, কারণ এখানে আমি তোমাদের সাথে সব কিছুর সাথে পরিচয় করে দিচ্ছি, তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আগাবো। ঠিক আছে, ডান। তাহলে আমরা কি ফ্ল্যাশ কার্ড মোডে কীভাবে ক খ প্র্যাকটিস করতে হয়, কেন এভাবে করা দরকার, আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তোমরা এবার প্র্যাকটিস করবা। আমি আর ক খ একটাও সলভ করে দিব না, আমরা এমসিকিউ সিকিউ সলভ করবো, ওইগুলোর মাধ্যমেই ক খর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমি জাস্ট আর 2 মিনিট টাইম নিব, বা ম্যাক্স 5 মিনিট টাইম নিব। আমি একটা করে কোশ্চেন দেখাবো, তোমরা যদি লাইভে দেখো তুমি ট্রাই করো অ্যান্সারটা দিতে, যদি না পড়ো সমস্যা নাই, ভুল হলো সমস্যা নাই তো। আর যদি তুমি রেকর্ডেডে দেখো, ভিডিওটা পজ করে করে নিজে খাতায় বা আমাদের ওয়েবসাইটে তুমি অ্যান্সারটা কমেন্টে টাইপ করবা। দেন আমি যখন অ্যান্সারে যাব অ্যান্সারের সাথে মিলাবা, কারেক্ট হলে কারেক্ট করে নিবা। ঠিক আছে, আর তোমার যদি মনে হয় যে না এখন আমি ক খ প্র্যাকটিস করতে চাই না, তাহলে এই যে ক খ এর যে পার্টটুকু, এই পার্টটুকু তুমি একটু স্কিপ করো। ঠিক আছে, ডিরেক্ট এমসিকিউ সলভিংয়ে চলে যাও। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, কোশ্চেন থিঙ্ক করো, রিকল করো, ডান, মিলাও। কোশ্চেন রিকল করো অ্যাক্টিভলি, অ্যান্সারটা লিখো, ভুল হলে সমস্যা নেই, আর যদি কারেক্ট হয় তোমার জন্য গিফট থাকবে।
তুমি চাইলে তোমার যদি মনে না পড়ে তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে মেনশন দিয়ে বলতে পারো এই মামা এটার অ্যান্সারটা কি ও কিন্তু বলে দিবে, বুঝছো? তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, ঠিক আছে? যত বেশি ফ্রেন্ডকে মেনশন দিবা তোমার জন্য কিন্তু গিফট পাওয়ার প্রবাবিলিটি তত বেশি, ঠিক আছে? গিফটটা কি বলবো না, ওইটা সারপ্রাইজ থাকবে, ঠিক আছে? একটা ডিজিটাল গিফট হবে, ওকে? ডান, অ্যান্সার এটা। তাহলে তাহলে কিভাবে প্র্যাকটিস করবে বুঝছো তো? এবার বাকিগুলো আমি একটা একটা করে যাচ্ছি, আমি আর এখানে সময় নেব না, আমরা এমসিকিউ সলভিং এ চলে যাব। কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। এই জায়গাটুকু বোরিং লাগতেছে? তো যদি পজ করে করে প্র্যাকটিস করো তাহলে বোরিং লাগবে না, আর যদি বোরিং লাগে স্কিপ করো। কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন, মনে করো, কমেন্ট করো, অ্যান্সার, কোশ্চেন, ডান। এটা একটা অ্যান্সার ছিল। সো এখানকার কোথাও যদি সমস্যা থাকে তোমরা কিন্তু তোমাদের জন্য যে প্রাইভেট একটা গ্রুপ আছে ওখানে কিন্তু পোস্ট করতে পারো, আমাকে মেনশন দিতে পারো, সাদিদ ভাইকে, অভিভাবককে মেনশন দিতে পারো, দিয়ে কোনো একটা কোশ্চেনের উত্তর যদি না বুঝে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারো, ওকে? ডান। যেহেতু আমরা এগুলো সলভ করাই দিইনি, অ্যাকচুয়ালি সলভ করানো বা বোঝানোর কিছু নাই, স্টিল সমস্যা থাকলে আমরা তো আসি, ঠিক আছে? আর চ্যাট জিপিটি তো আসেই, তোমাদের সাদিদ ভাই A to Z এখানকার প্রতিটা কোশ্চেনের অ্যান্সার। তোমার যদি বুঝতে সমস্যা হয়, ধরো তোমার আপেক্ষিক ত্রুটি কি, উত্তরটা দেখলা, তোমার পছন্দ নেই, বুঝো নাই, চ্যাট জিপিটিতে যা লিখো আপেক্ষিক ত্রুটি কি, তাকে বলো বাংলাতে লিখো, আমাকে বুঝাই দাও, সে তোমাকে বুঝাই দিবে। আরও বিস্তারিত বলো, সে তোমাকে বিস্তারিত বলবে। তুমি বলবে যে আমাকে উদাহরণ দাও, সে তোমাকে উদাহরণ দিবে। এগুলো কোত্থেকে জানতে পারবে? চ্যাট জিপিটি হ্যাক্স। এখন যদি তুমি চ্যাট জিপিটি ইউজ করা শিখতে পারো, তুমি টিচার ছাড়া কমপ্লিটলি, টিচার তো লাগবেই, বাট যেই সময়টুকুতে তোমার টিচার নাই ওই সময়টুকুতে মোটামুটি 80% জিনিসপত্র তুমি ক্লিয়ার করে নিতে পারবে চ্যাট জিপিটি থেকে, বুঝছো? এগুলো কিন্তু আমাদের প্রোগ্রামে থাকবে, ওকে? আর যারা এই প্রোগ্রামে এনরোল করতে চাও কমেন্টে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে এখনই এনরোল করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো অনুধাবনমূলক প্রশ্নের ফ্ল্যাশ কার্ড। কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। এখানে কখর যে কয়টা কোশ্চেন আমরা দিচ্ছি এর বাইরে আসবে না, তুমি নিশ্চিত থাকতে পারো, 90% নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার। বাকি 10%-এর জন্য কি আরও কখন পড়বা? না, সিকিউ এমসিকিউ ভালো করে সলভ করবা, তাইলে 10% যদি বাইরে কোনো একটা জায়গা থেকে আসে, বইয়ের বাড়ি থেকে তো আসবে না, তুমি এমনিতেই পারবা, ঠিক আছে? যারা এইগুলো পারবে, যদি একটা দুইটা একটু ব্যতিক্রম আসে ওইটাও পারবে, যারা এইগুলো পারবে না তারা ব্যতিক্রম আসলেও পারবে না, ঠিক আছে? সো এইগুলোর বাইরে কখন পড়ারই দরকার নেই। কোশ্চেন অ্যান্সার, আচ্ছা এটা অ্যান্সার, তারপর আবার কোশ্চেন, তারপর অ্যান্সার, আবার কোশ্চেন, তারপর অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন। ডান। আমরা কিন্তু একদম শুরুর টপিক থেকে শেষ টপিক অনুযায়ী ক্রনোলজিক্যালি ক্রমান্বয়ে সাজাইছি, বুঝছো? এর বাইরে কিচ্ছু আসবে না, ওকে? ডান। তাইলে আমরা এবার টাইপ ওয়াইজ এমসিকিউ সলভিংয়ে চলে যাবো। আমরা একটু দেখি আমরা কতদূর আগাইলাম। আমরা তাইলে কখ শেষ করে ফেললাম কি মোডে? ফ্ল্যাশ কার্ড মোডে। আশা করি তোমরা কখ খুব ভালো মতো প্র্যাকটিস করছো বা সামনে করবা, অ্যান্ড আশা করি কখ নিয়ে তোমার কোনোই ঝামেলা থাকবে না।